নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি রোড স্টেশনে প্রথম লিফট তৈরি করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। মালবাজার মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রয়োজনীয় 3টি রাস্তার কাজের শিলান্যাস হল মঙ্গলবার। বেকারদের কাজের দাবি সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়িতে আইন অমান্য কর্মসূচি পালন করল বামপন্থীরা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল করে কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ দেখান কয়েকশো বামপন্থী নেতাকর্মী। কৃষি পণ্যের ন্যায্য দাম, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করার পাশাপাশি সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে সরব হন বামপন্থী রাজনৈতিক দলের সদস্যরা। বামেদের এই কর্মসূচি রুখতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা মিছিল নিয়ে এগিয়ে আসতেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। শ্রমকোটের পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি করেন আন্দোলনকারীরা। জেলা সম্পাদক কমরেড কৌশিক ভট্টাচার্য তিনি প্রথমে বলবেন, আমরা প্রত্যেকেই সংক্ষিপ্ত আকারে বলবো এবং তারপরে বলবেন অগ্রগামী। দেশে দুটো সরকার চলছে, যে সরকারটা শ্রমিক কৃষক বিরোধী শুধু নয়, দেশে একটা আরেকটা আইন হচ্ছে, সেই আইনগুলো লঙ্ঘন করছে। শ্রমিকদের জন্য যে আইন শ্রমকোট, সেই শ্রমকোট করে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেটা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, সেটা সবটাই হচ্ছে লুটে ফুটে খেতে চাচ্ছে। 100 দিনের কাজ আইনে আছে, 100 দিনের কাজ করবে, সেই নিয়মিত টাকাটা পাবে। ফলে 100 দিনের কাজের বিল দিচ্ছে না। মমতা ব্যানার্জি টাকাটা চেপে রেখেছে। সেই টাকাটা চেপে রেখে মমতা ব্যানার্জি বলছে যে আমি টাকাটা দেবো। টাকাটা তো সুদ সমাজে চলে, কত বড় বেআইনি। দেশে একটা দুর্নীতি চলছে, অরাজকতা চলছে। এই অরাজকতা দুর্নীতির বিরুদ্ধে শূন্য পদে নিয়োগ, তার বিরুদ্ধে আমরা আইন অমান্যতে নেমেছি। এটাই যথেষ্ট নয়। সন্দেশখালীতে যে নির্মম ঘটনা ঘটছে, মেয়েদের উঠিয়ে নিয়ে তার ইজ্জত লুটে নেওয়া হচ্ছে, মেয়েরা সংঘবদ্ধ হয়েছে। ফলে মানুষ ইনসাফ চায়, মানুষ ন্যায় চায়। ফলে ইনসাফ ন্যায়ের পক্ষে যারা একটার পর একটা বেআইনি করছে, দেশের আইনগুলোকে লঙ্ঘন করছে, সেই আইনগুলোকে বাঁচার তাগিদে আজকে আমরা রাস্তায় নেমেছি। যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে লাল ঝান্ডা নেমেছে। আইন ভাই রক্ষা করতে হবে দেশের জন্য, এটাই আজকে সবচেয়ে বড়। জলপাইগুড়ি রোড স্টেশনে নতুন লিফটের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ির রোড স্টেশনে প্রথম লিফট তৈরি করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিফটের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে শপিং সেন্টার। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চকে কেন্দ্র করে আরও নানানভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনকে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এই স্টেশনে। ইতিমধ্যে এই রুটে রেলওয়ে ট্র্যাকের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। এনজিপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড স্টেশন, টাউন স্টেশন, মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ 7টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। দেখুন, আমরা এরকম করি না। আমরা ওড়ার মধ্যে নেই। আমি তো নেই, কিসে নেই, মানে আমরা ওড়ার মধ্যে। আমি চাই আমরা সবাই একই, অর্থাৎ আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন আমরা সবাই মিলেই করব। জলপাইগুড়ি মেডিকেল কলেজ আনার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। তাহলে আমাকে একটা ডাক্তার হয়ে, শুধু এমপি না কিন্তু, আমি একটা ডাক্তার হয়ে, এখানকার যারা বড় বড় ডাক্তার হয়ে আছে না, তারা অনেকেই আমার কলিগ, কেউ কেউ জুনিয়র আছে, আমার ছাত্রও বেরোতে পারে, কেউ কেউ আমার সিনিয়রও আছে। অথচ তারা জানে না সেটা, যে আমি এতদিন ধরে ডাক্তারি করছি। আজকে আমি সরকারি চাকরি করছি 20 বছর। সেই চাকরি করার একটা এক্সপিরিয়েন্স তো আছে সব লেভেলে। আমি বললাম 3 টায়ার লেভেলে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। অথচ আমাকে এখানে কোনোটাতেই রাখবো না। এটা কি একটা পলিটিক্যাল ভেন্ডেটা না? কি আপনার কি মনে? সেই কারণে কি আজকে ডাকা হয়নি, মানে এরকম কোনো বিষয় না? এরকম কিছু না। আজকে এখানে প্রধান পঞ্চায়েত বা শাসক দলের না, এখানে যেটা করা হয়েছে, যেটা সরকারি প্রোগ্রাম, এটা এত বিরাট কিছু প্রোগ্রামও না।
তা আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই, এই জন্য এখানে তাই তাদেরকেই ডাকা হয়েছে, যাতে ওনার প্রশ্ন একটাই। মনীষী পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন জলপাইগুড়িতে। মনীষী পঞ্চানন বর্মার 159তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার মনীষী পঞ্চানন স্মারক সমিতির সমাজপাড়া থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে মনীষী পঞ্চানন বর্মার অনুরাগীরা অংশগ্রহণ করেছিলেন। সমাজপাড়া থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রাটিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। র্যালির শেষে রায়কোটপাড়াতে অবস্থিত পঞ্চানন স্মারক সমিতির ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। পঞ্চানন বর্মা স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহরের রাজপথে চলছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। আপনারা জানেন মনীষী পঞ্চানন বর্মার 159তম জন্মজয়ন্তী আগামীকাল উদযাপিত হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আর তার মধ্যে আমাদের এবছরেই মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন, সেই উপলক্ষে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আজকের দিনে। তাছাড়া এই উপলক্ষে আমার বিগত 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি দুটো অনুষ্ঠান হয়ে গেছে। এটা তৃতীয় পর্বের অনুষ্ঠান এবং আগামীকাল অনুষ্ঠান হবে 3রা মার্চ এবং বর্ষব্যাপী অনুষ্ঠানটা চলতেই থাকবে। পঞ্চাননকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যে এবং পঞ্চাননকে সর্বজনীন করার উদ্দেশ্যে আমাদের উপরে আসছে। আপনার নাম আর পরিচয়? নির্মলেন্দু রায়, সম্পাদক মনীষী পঞ্চানন বর্মা। আগামীকাল অর্থাৎ বুধবার সরস্বতী পুজো। তার আগে আনন্দ উৎসাহে সরস্বতী পুজোর বাজার করে স্কুলমুখী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন দেখা গেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা আনার ছবি। শোভাযাত্রাগুলি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, প্রতিবারই সরস্বতী পুজোর আয়োজন করা হয় বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এই উপলক্ষে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যস্ততা থাকে অনেকটাই বেশি। এদিন একাধিক বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের সরস্বতী প্রতিমা নিয়ে স্কুলের উদ্দেশ্যে ফিরতে দেখা গিয়েছে। পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরে সরস্বতী পুজোর বাজারেও দেখা গেল উপচে পড়া ভিড়। বাজারে বিভিন্ন দ্রব্যের দাম কিছুটা বেশি হলেও কেনাকাটায় খামতি নেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। কৃষ্ণনগরের ছোট প্রতিমা কমপক্ষে 100 টাকা থেকে শুরু, মাঝারি আকারের প্রতিমা 250 টাকা থেকে শুরু, বড় প্রতিমা 500 থেকে 800 টাকা পর্যন্ত বাজার দর গিয়েছে। গাঁদা ফুলের মালা 30 থেকে 40 টাকা, নারকেলি কুল 60 টাকা, শসা 60 টাকা, আপেল 80 টাকা, পেয়ারা 60 টাকা, আঙ্গুর 120 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এদিন। ফলমূলের বাজার এবার একটু বেশি দাম মনে হচ্ছে। কেজি প্রতি কিরকম দাম? সেভাবে তো আমি কিনছি না, আমি সব মানে আমার যেরকম মনে হচ্ছে যে 10 টাকা 20 টাকা এইভাবেই আমি নিচ্ছি। প্রতিমা এখনো ধরে নেই, প্রতিমার দাম বেশ ভালো মনে হচ্ছে। একটা দাম করলাম 450 বলেছে, দেখি আর একটু ঘুরে দেখি। হাতে বাকি আর কিছুক্ষণ সময়, তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে সকল স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন স্কুলগুলি। বরাবরই বিভিন্ন থিমের ওপর পুজো করে জলপাইগুড়ি জেলা স্কুল। এবছর তাদের থিম ভাবনা বসন্ত। বসন্তের বিভিন্ন চিত্রকে তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায়। জলপাইগুড়ি জেলা স্কুলের অঙ্কন বিষয়ের শিক্ষক শিবেন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই থিমের ওপর কাজ করা হচ্ছে। শিবেন বাবুকে সাহায্য করছে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা। এ বিষয়ে শিক্ষক শিবেন চট্টোপাধ্যায় জানান, এই থিম তার মাথায় বহুদিন থেকেই ছিল, তাই এবার এটিকে স্কুলের সরস্বতী পুজোর থিম হিসেবে পছন্দ করেছেন। প্রায় 15 থেকে 20 দিন সময় লেগেছে তাদের এই ছবি তুলে ধরতে। এখনো কাজ চলছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, কারণ হাতে বেশি আর সময় নেই। বসন্ত কথাটি মাথায় আসলে আমাদের বিভিন্ন রঙের কথা মাথায় আসে, তাই তাদের এই থিম পুজোতে বিভিন্ন রঙের কাজ থাকবে বলে জানান তিনি। এবছর মূলত ফুল নিয়ে কাজ করেছি। তার কারণটা হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই ধরনের।
ভাব নিয়ে কাজ করা। তো ফুল তো বসন্তই ফোটে এবং সেখানে একটা নেচারের সাথেও খুব একটা যোগাযোগ আছে এবং তার সাথে সম্পর্কিত পশু পাখি যেটা গাছের সাথে যায় এরকম কিছু অবজেক্ট যা বলে সেটাকে অ্যাড করে এই কাজ একটু ফরমেটিভ করে করা, সিম্পলিফাই করে সেরকমভাবে উপস্থাপন করা হয়েছে দর্শকদের সামনে এবং সেটা খুব বসন্ত যেহেতু সেটা খুব কালারফুল। স্যার এই হঠাৎ করে এই বসন্তের উপরে থিমটা কীভাবে মাথায় আসলো কী বলবো? যেহেতু এবারে সরস্বতী পুজোটা ঠিক মানে বসন্তের মানে একটা মাঝামাঝি একটা ব্যাপার ফাল্গুনের মধ্যে পড়েছে আর কি, তো সেই কারণে থিমটা মাথায় এলো ফুল নিয়ে যদি হয় নতুনত্বপূর্ণ কাজ। স্যার এই থিম তৈরি করতে কতদিন সময় লাগছে আপনার? এই থিম মূলত মাথার মধ্যে ছিল, তো তাই সেটাকে একটা ফরমেটিভ জায়গা থেকে আনতে মানে নির্জন সময়ে নিজে একটুখানি করতে হয়েছে আর কি, এরকমভাবে করবো সেটা একটা খসড়া তৈরি করতে হয়, সেটা নিয়ে মোটামুটি একটা মাসখানেকের পরিকল্পনা তো আসেনি যে সরস্বতী পুজো আসছে এবং কাজ করতে হবে। স্যার কতদিনের মধ্যে আপনার এই থিম একদম রেডি হয়ে সবার সামনে চলে আসবে? এটা তো মূলত বেশ কিছু ছাত্র আমাদেরকে সাহায্য করছে, আমার সাথে থাকে যারা। এবারে তো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এমন সময় পড়ে গেছে, 11-এর ছেলেরা সেরকমভাবে থাকতে পারেনি, খুব কম ছাত্র নিয়ে আমাদের কাজটাকে আমাকে বেশিরভাগ নিয়ে দায়িত্ব নিয়ে আমাকে করতে হচ্ছে। আর মানে এর ফলে একটু অসুবিধা আছে, কিন্তু তাও কাজ অনেক ঘন্টায় করা হচ্ছে, রাত্রেও করা হচ্ছে, দিনে করা হচ্ছে, নিজের সুবিধা। অপরদিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অরিজিৎ দাস জানান, এখন পড়াশোনার সূত্রে শহরের বাইরে তিনি থাকেন, কিন্তু এখনো স্কুলের পুজোর কাজ হলে সেই দূর থেকে ছুটে আসেন। এত বছর স্কুলে পড়েছি, তো সেটাই ভালোবাসার টানে আসি। এখন অনেকেই আসে, তো মানে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে, এখন যে যেরকম সময় পায় বা কিছু হয়। আমার যেরকম এবার আসতে অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। কোথায় পড়াশোনা করছো এখন? আমি বিশ্বভারতীতে পড়ছি, সঙ্গীত ভবনে। সেই বিশ্বভারতীর থেকে জলপাইগুড়িতে ছুটে আসা, এই যে কাজ করার আগ্রহ, প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়, মানে যেভাবেই হোক আসি। তো এবার এই বছর আসতে একটু লেট হয়ে গেল, এই ছিল আর কি কাজকর্ম। তো ওই আসতে আর কি ভালো লাগে আর কি, এখানে আসলে ওই যে স্কুলের যখন পড়াকালীন তখন যে আর কি কাজ হতো, এসব আমরা থাকতাম, সেই জিনিসটাই আরও স্মৃতিগুলো ফিরে চলে থাকে। তোর নামটা? আমার নাম অরিজিৎ দাস। আধুনিকতার জাতাকলে ব্রাত্য সরস্বতী পুজোর উপকরণের মধ্যে অন্যতম প্রধান উপকরণ খাগের কলম। নদীর পাশের চরে সারি সারি আলুর, ধানের কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেত রয়েছে, কয়েকটি বাড়িও, কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের, কিন্তু নেই সেই নলখাগড়ার জঙ্গল। নলখাগড়া আবার কি? এটি হলো সেই গাছ যেই গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম, যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ। আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন এই শহরের বাজার থেকে। বিকল্প হিসেবে কখনো বাজারে এসেছে খড়ের কিংবা থার্মোকলের কলম। কোথাও বা সেই খাগের কলম মিললেও তার দাম অনেক বেশি। এক দোকানির কথায়, এবার তো এই খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষণা করার সময় এসেছে। বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় ওম সরস্বত্যই নম লেখার কথা বলতেই অনেকেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে যান। নস্টালজিয়া গ্রাস করে। খাগের কলম কি এবং পুজোয় এর গুরুত্বটা কি, সেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। আজকের খুদেদের প্রশ্ন করতেই অবাক জলপান গল্পের শিশুটির মতো চেয়ে থাকে অভিভাবকদের দিকে। আগে যেখানে এই নলখাগড়ার জঙ্গল ছিল, সেখান থেকেই কাণ্ড কেটে এনে সেগুলো দিয়ে খাগের কলম তৈরির ইতিহাস জানেন না তিস্তাপাড়ের এখনকার প্রজন্ম। অনেককে প্রশ্ন করেও উত্তর না মেলায় 6 নম্বর স্পারের এক বৃদ্ধা জানান,
যে হ্যাঁ, আগে এখানে নলখাগড়ার জঙ্গল ছিল, কিন্তু ওগুলো পরিষ্কার না করলে আমরা চাষবাস করতে পারছিলাম না বলেই ওইসব কেটে চাষের জমি বানানো হয়েছে। আমাদের জীবন বাঁচানো বেশি জরুরি ছিল ওই নলখাগড়ার চেয়ে। এভাবেই হয়তো হারিয়ে যেতে থাকে ওই নলখাগড়া এবং খাগের কলম। বেদুশ্রুতি থেকে শুরু করে কালি এবং কলমের আবিষ্কারের দীর্ঘ যাত্রাপথ, কিন্তু প্রতিদিনের আধুনিক আবিষ্কারের ফলে যেখানে বর্তমান যুগের পেনেরই অস্তিত্ব সংকটে, সেখানে খাগের কলম নিয়ে আলোচনা। শহরের এক দশকর্মা ভাণ্ডারে গিয়ে খাগের কলম আছে কিনা প্রশ্ন করতেই দোকানি সঞ্জয় দাস বললেন, ওই যে রাখা আছে, নিয়ে নিন। আসল কিনা জিজ্ঞাসা করা হলে বিরক্ত হয়েই বললেন, হ্যাঁ আসল। থার্মোকলের গুলো ওদিকে আছে, এগুলো শেষ হলে ওগুলোকে সামনে রাখবো, এখন আর এসব কেউ দেখে না। এটা দাদা আজকেই, আর অন্যদিন তো বিক্রি সেরকম হয় না, যা হবে আজ আর কালকেই হবে। সরস্বতী পূজা পেরোনোর পরে তো আর কোনো বিক্রি নেই। এখন কি পাওয়া যায়? কোথা থেকে আনেন আপনারা? এগুলা তো আমাদেরকে দিয়ে যায় তিস্তার অধিকার লোকজন। এখন তো রেট যে চাষটা অনেকটা কমে গেছে, কিভাবে আপনারা শর্টেজ হন? এটা দিয়ে যায়, এই এক ভদ্রলোক আছে, সে দিয়ে যায় এগুলা, আমরা তার কাছ থেকে নেই, আমরা তো গিয়ে নিয়ে আসি না। বিক্রি কেমন হয় এই? বিক্রি আজ আর কালকে টুকটাক যা হবে দেখা যাবে। এখনো বিক্রি মোটামুটি শুরু হয়েছে। দাম দুটো 5 টাকা। আপনারা কেনেন কত টাকা? সেটা তো আমি বলতে পারবো না, এটা দাদা নিয়ে আসে, সেটা অতটা জানা নেই। কোন কলেজে পড়ো? জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। হ্যাঁ, সামনে যে সরস্বতী পূজা, অঞ্জলি দাও? হ্যাঁ দিই। হ্যাঁ হ্যাঁ দিই। খাগের কলম যেটাতে লেখে সরস্বতী পূজা, সেটা জানো কি? না। খাগের কলম? না। অঞ্জলি দাও নাই? হ্যাঁ অঞ্জলি দিয়েছি। খাগের কলমে লেখো না সরস্বতী বেলপাতা যে লেখে? না, ঠিক দেখিনি। দেখো এটা? না। জানো কি খাগের কলম নাম শুনেছো? হ্যাঁ শুনেছি, নাম শুনেছি। মানে দেখোনি? না। তোমার নাম কি বললে? সুমন দেবনাথ। মৃত হিন্দু মহিলার সৎকার্য করল মুসলিম যুবকেরা। ঘটনাটি মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকার। সম্প্রীতির বার্তা দেখা গেল মালবাজার মহকুমায়। এদিন মৃত হিন্দু মহিলার সৎকার্য করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকার ঘটনা। গত 1 মাস আগে ডুয়ার্সের জায়গা থেকে এক মহিলা তার মা এবং ছোট্ট মেয়েকে নিয়ে ওদলাবাড়িতে আসেন। চন্দনা রায় নামে বছর 40-এর ওই মহিলা ওদলাবাড়ি এসে থাকার কোনো জায়গা না পেয়ে ওদলাবাড়ির এক ব্যক্তি নাম মোহাম্মদ শাবলুর কাছে থাকার জন্য সাহায্য চান। সেই সময় মোহাম্মদ শাবলু ওই মহিলাকে থাকার ব্যবস্থা করে দেন। ছোট্ট মেয়ে ও মাকে নিয়ে চন্দনা রায় সেখানেই থাকতেন। কোনো রকম ভিক্ষাবৃত্তি করেই সংসার চলত চন্দনা রায়ের। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই চন্দনা রায়ের 2টো কিডনি বিকল হয়ে যায়। এরপর গতকাল রাতে মৃত্যু হয় চন্দনা রায়ের। এমন অবস্থায় চন্দনা রায়ের সৎকার্য করার জন্য কাউকে পাওয়া যায়নি। মৃত চন্দনা রায়ের 7 বছরের ছোট্ট মেয়ে রিঙ্কু রায় ও 70 বছরের মা শশীবালা রায় অথই জলে পড়ে যান। কিভাবে মেয়ের সৎকার্য করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় ওই পরিবারের পাশে দাঁড়ালেন মোহাম্মদ শাবলু। রাতেই মৃতদেহ সৎকার্য করার ব্যবস্থা করেন তিনি। আশেপাশের মুসলিম যুবকদের ডেকে আনেন মোহাম্মদ শাবলু। তারাই মৃতদেহ সৎকার্য করার ব্যবস্থা করে। হিন্দু নিয়মে মৃতদেহ মাচায় করে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার্য করেন তারা। মোহাম্মদ শাবলু জানান, হিন্দু মুসলিম বলে কিছুই নেই, আমরা সবাই ভাই ভাই। মুসলিমরা যেমন হিন্দুদের পাশে থাকবে, তেমনি হিন্দুরাও মুসলিমদের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। জাতপাত ভুলে মানুষের সেবাই হলো প্রধান ধর্ম। তাই মুসলিম সম্প্রদায়ের যুবকদের নিয়ে এই হিন্দু মহিলার সৎকার্য করা হলো। শুধু তাই নয়, ওই মহিলার ছোট্ট মেয়ে রিঙ্কু রায় এবং মা শশীবালা রায়ের সমস্ত দায়িত্ব নেন তিনি। পাশাপাশি ছোট্ট মেয়েটি পড়াশোনা যাতে করতে পারে তার ব্যবস্থাও করবেন বলে জানান মোহাম্মদ শাবলু। তো কবে থেকে এখানে আছেন? 2 মাস হলো। কে কে থাকতেন? মেয়ে আসছিল আর এই 2 জন। তোর মেয়ে কি হলো? মারা গেল। কি হয়েছিল? মেলা ও আছে গো। তারপরে
আপনাদের তো কেউ নেই, তাহলে সৎকার কে করলো? ওরাই করলো, কারা? ওই উনি কর্মালি করলো। কি মুসলিম ওরা না? হ্যাঁ, ওরা কি ওরা যাচ্ছে কি জানা, মুসলিম? মুসলিম। আর আপনারা আমার আয় হিন্দু। তো কেমন লাগছে মুসলিম হয়ে হিন্দুর কাজ করলো? ওবে ভালো লাগছে দেখি করলো। এখন আপনারা কোথায় থাকবেন? এখন থাকবো, এখন যেখানে এখানে থাকবো। কে থাকতে দেবে আপনাদের? দুইজনে। যে সাবলু দিবে থাকার ব্যবস্থা করছে। আপনারা কি করতেন এমনি? বিক্রি করে খাইছি। ভিক্ষা করে খেতেন। আপনার নাম? নাম শশীবালা। মহিলা মারা গেল, কি ব্যাপার যদি বলেন? মহিলাটা 2 মাস আগে আমার কাছে আসছে, ওনার থাকার ব্যবস্থা নাই, এই ভিক্ষা টিকা করে খাইতো, গরিব লোক। দুইজন ছিল? ওনার মা ছিল, উনি ছিল, ওনার এক মেয়ে ছিল। তো আমি একটা রুমের ব্যবস্থা করে দিলাম, দেওয়ার পরে ওখানে থাকতো। থাকতে থাকতে 2 মাস পরে এই তো মারা গেছে। এখন রাত্রে মারা গেছে, তো এখন ও সৎ কাজ তো করতে হবে। তখন আমাদের ছেলে পেলে কয়টাকে ডাক দিয়ে, ওনারা হিন্দু, আমরা মুসলিম, তখন ওই সৎ কাজ করে দিলাম। আমার ছেলে পেলে মুসলিম ছেলেগুলোকে ডাকে, হিন্দু ছেলেও আসছে 2টা, ওদেরকেও ডাকছে 2জন। আর আমাদের মুসলিম ছেলে 15-20টাকে ডাকে, ওদের সৎ কাজটা করে দিলাম। হিন্দু হয়ে মুসলিম হয়ে হিন্দুর কাজ করলো। আমার কাছে কোনো জাত নাই, আমি এখানে একটা নতুন করে করি নেই, অনেক করছি। আমার কাছে কেউ যদি লাকড়ির জন্য আসে, আমি লাকড়ি ফ্রি দেই, গাড়ি ফ্রি দেই। হ্যাঁ, না আমার কাছে জাত বলতে নাই, আমরা সব আমরা ভাই ভাই। ওনার মা আর একটা ছোট মেয়ে আছে, ওই 2টার এখন দেখাশোনা আমি করতেছি। ওর মাটা চলে না, তো ভিক্ষা করতো। সংস্কার হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ সাবলু। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। রাত পোহালেই সরস্বতী পুজো, তাই শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতেও উল্লাস উদ্দীপনার খামতি নেই। শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ এলাকাতেও উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে সরস্বতী প্রতিমা প্রবেশ করল বিভিন্ন বিদ্যালয়ে। এই চিত্র সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। এদিন পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও পরিক্রমার মধ্যে দিয়ে দেবী সরস্বতী প্রতিমা বিদ্যালয়ে নিয়ে আসেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেহেতু চলছে, সেজন্য সেই উৎসাহের মধ্যে আমাদের যারা হাই সেকেন্ডারি ছাত্র আছে তারা এখন নেই, মাধ্যমিকটা নেই,
ওরা মিস করছে, 11টা মিস করছে, তবু ওর মধ্যে দিয়েই মোটামুটি বলছিলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কি? সাংস্কৃতিক অনুষ্ঠান এবার তেমন কিছু আমাদের বার্ষিক প্রোগ্রাম আছে 14 আর 15ই মার্চ। আচ্ছা আচ্ছা, তখনই আমাদের হবে। আর এবার নতুনত্বের মধ্যে শুধু আমরা ওই রাস্তায় একটু আলপনার ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা, নতুনত্ব আর কি। আচ্ছা, পরিচয়টা দেবেন জি? আমি বিপুল সেন, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট টিচার, জলমরি হাই স্কুল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সারেগামা খ্যাত শিল্পীদের অনুষ্ঠান বাতিল হলো জলপাইগুড়ির 14 নম্বর ওয়ার্ডে। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিল 14 নম্বর ওয়ার্ড পৌর কমিটি। তবে মাইক ছাড়াই কিছু অনুষ্ঠান আজ ও আগামীকাল চলবে, এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। জলপাইগুড়ি শহরের সবচেয়ে বিশাল বাজেটের সরস্বতী পুজো উদযাপন হয় 14 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বহিরাগত শিল্পীদের নিয়ে আগামীকাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান পুরো বাতিল করল ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। তিনি জানান আজ ও আগামীকাল একটি অনুষ্ঠান হবে, তাও আবার ছোট আকারে। এই সম্পূর্ণ অনুষ্ঠানটি চলাকালীন যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে না হয় তার দিকেও নজর রাখা হবে। এবছর 2024 প্রতিবারে নয়, এবছর নিয়ে 6 বছর হবে আমাদের 14 নম্বর ওয়ার্ডে বিগ বাজেটে সরস্বতী পুজো হয়, গোটা জলপাইগুড়ি জানে আপনাদের মাধ্যমে। এবং এবছর আমরা বাজেট রেখেছি 8.5 লক্ষ টাকা। তার মধ্যে একদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল বিখ্যাত জি সারেগামা পার সঙ্গীত শিল্পী সায়ম পাল এবং বাংলা সিনেমার প্লেব্যাক সিঙ্গার ফিমেল সুস্মিতা দে আসার কথা ছিলেন, কিন্তু আমরা ওয়ার্ডের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কথা মাথায় রেখে আমরা এই কালচারাল অনুষ্ঠানটা বাতিল করলাম। এছাড়া আমাদের রয়েছে আজকে খেলাধুলো রয়েছে, এছাড়া আগামীকাল শীতবস্ত্র প্রদান হবে এবং প্রায় 7,000 মানুষকে প্রসাদ খাওয়ানো হবে বুফে সিস্টেমে। পোলাও থেকে শুরু করে পনিরের ডালনা থেকে শুরু করে সব কিছুই থাকছে। আর আমরা ফাংশনটাকে বাতিল করলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কথা মাথায় রেখে। এই ফাংশনটা আমরা 29 তারিখের পর ওয়ার্ড উৎসবের মারফত এই একই আর্টিস্টদের এনে আমরা 2 দিনব্যাপী ওয়ার্ড উৎসবের মারফত এই ফাংশনটা আমরা করব। এই যে এত বড় উৎসব করেন, কিভাবে করেন, কি প্রস্তুতি এখন তো প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন। প্যান্ডেলালাও আসবে, একটু পরেই সব ঢুকে যাবে, ওরা কাজ শেষ করবে। পেছনে বিশাল খাওয়ার প্যান্ডেল হয়েছে, রান্নার প্যান্ডেল হয়েছে, সামনে তো প্রতিমাও চলে এসছে। গতকাল আমরা প্রসেশন করে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে আমরা প্রতিমা এনেছি এবং আগামীকালও অনেক রকম উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছেন আমাদের ওয়ার্ডে তাদেরকেও সংবর্ধিত করা হবে। তাদের আগামী দিন ভবিষ্যতে যাতে তাদের পরীক্ষা যাতে খুব ভালো ফল করে এবং সেই শুভকামনা তাদেরকে আমরা করব আগামী দিনে। দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে বুক ব্যাংক তৈরি করলেন সমাজসেবী যোগেন সরকার। প্রতি বছর আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যপুস্তক ও সহায়তা বই প্রদান করেন ক্রান্তির সমাজসেবী যোগেন সরকার। খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের পাশে থাকা সম্ভব না হওয়ায় এইবার তিনি নিজের মায়ের নামে মা কামিনীবালা বুক ব্যাংক তৈরি করলেন। আজ 42 জন ছাত্রছাত্রীদের হাতে তিনি এই বইগুলি তুলে দেন। তাদের পড়াশোনায় যে কোনো সমস্যার পাশে থাকার অঙ্গীকার করেন যোগেনবাবু। বিনা সংকোচে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বলার জন্য অনুরোধ জানান তিনি। তার এই প্রচেষ্টা সামান্য কারো উপকারে আসলেও তিনি খুশি হবেন বলে জানিয়েছেন। তো তোমাদের বয়স থেকেই হয়তো আমি কি বলবো, সাংসারিক আর্থিক চাপটা কি সেটা দেখেছি। বাবা আমাকে কষ্ট করে বড় আমাকে মানুষ করতে দেখেছি। কিন্তু একটা কথাই বলবো, তোমাদের এখানে বিভিন্ন মানুষ আসছো, কেউ গডকে মানো, কেউ আল্লাহকে মানো, কেউ ভগবানকে মানো, তাদেরকে তো চোখে দেখা যায় না। তো কাকু হচ্ছে সেই, যার কেউ নেই, তার গড আল্লাহ ভগবান ঈশ্বর আছেন। তো কাকু হচ্ছে আমার কাছে সেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম হাজার হাজার উদাহরণ আছে যেরকম ছেলে মেয়েকে কাকুদের মতো মানুষ, কাকিমণিদের মতো মানুষ, ভাইদের মতো মানুষ প্রতিষ্ঠিত করেছে। তো নিজেরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকবে এবং এইরকম একজন ভগবান তুল্য মানুষকে যখন তোমাদের পাশে পেয়েছো, তোমাদের মতো ভাগ্যবান বা আমার মতো ভাগ্যবতী হয়তো আর কেউ নেই।
তা একটা কথাই বলবো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনাকে ভালোবাসো। আর মানে কি বলবো, দুঃখ সবার জীবনেই আছে, আর্থিক অনটন সবার কাছেই আছে, সেটাকে উপেক্ষা করে শুধু নিজের লক্ষ্যে অবিচল থাকো, মানুষকে ভালোবাসো, মানুষকে চিনতে শেখো, তাহলে দেখবে নিজের লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে তোমরা। আর কাকু যে মানে এই উদ্যোগটা নিয়েছে, এটা আজকে নয় যে কাকু বললো আমাদের জন্মের আগের সেই উদ্যোগ, এটা কাকু আমার সাথেও, আমিও যখন এই পরিস্থিতির মধ্যে আসি তখন আমি কাকুর দ্বারস্থ হই, মানে বলতে গেলে কাকুই আমার পাশে গিয়ে দাঁড়ায়। এই আমার এই মানে কথা শুনে আমার এই রেজাল্ট থেকে কাকুরা নিজেরা গিয়ে আমার পাশে এসে হেল্প করেছে। আমি কলেজের যত মানে পড়াশোনার জন্য খরচ এবং যা আর কি বই যাবতীয় বা বিভিন্ন দিক থেকে মেন্টালি ফিজিক্যালি আমাকে সব দিক থেকে এই সহযোগিতাটা কিন্তু আমি এই পরিবার থেকে এখান থেকে পেয়েছি। তো একটা কথাই বলবো যে তোমরা মানে এনাকে ভুলো না, এনাকে মাথায় রেখে এনার দেওয়ার নির্দেশে তোমরা চলো, দেখবে আগামীতে অনেক 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 বড় তোমরা জায়গায় যাবে। দেখুন, আমি অ্যাকচুয়াল দীর্ঘদিন থেকে প্রথম 1998 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে দেখেছি যে অনেক ছেলেমেয়েরা নিজেও যেরকম আর্থিক আমাদের সচ্ছলতা ছিল না, তেমনি অনেক ছেলেমেয়েরা আর্থিক অনটনের জন্য মাঝ রাস্তায় পড়াশোনা বাদ দিয়ে দিত। তখন থেকে আমি বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দীর্ঘ প্রায় 22 বছর বিনা পয়সায় টিউশন পড়িয়েছি। তারপরেও কারো হয়তো কলেজের অ্যাডমিশন নেওয়ার পরিস্থিতি নেই এবং বই কেনার পরিস্থিতি নেই, সেই পরিস্থিতিতে যতটুকু পেরেছি, আমার সামান্য রোজগারের যতটুকু পেরেছি তাদেরকে পাশে থাকার চেষ্টা করেছি। তো আজকে যেহেতু আমরা বারবার হচ্ছে এইভাবে বই দিলে মানে সেই বইটাতে কী হয় মানে আমাদের একবারে চলে যায়, সেই জন্য আমরা এবার আমি মনে মনে ভেবেছি যে না, একটা বুক ব্যাংকের মতো তৈরি করব। সেই বুক ব্যাংক তৈরি করলে কি হবে, আজকে যে ছেলে মেয়েদেরকে বইটা দিচ্ছি আগামী বছর তারা যখন অন্য ক্লাসে পাস আউট হয়ে যখন অন্য ক্লাসে মানে উঠবে, তখন যদি তাদের কাছে বইটা আবার রিটার্ন নিয়ে আবার নতুন বই তাদেরকে করে দেই, তখন দেখা যাবে প্রতি বছর আমি প্রায় এই বছর যদি আমি 50 জনকে দিতে পারি, সামনের বছর 100 জনকে দিতে পারবো, তারপরের বছর আমি 200 জনকে দিতে পারবো। সেই জন্য আমি কী করলাম, একটা বুক ব্যাংক তৈরি করার জন্য বুক তৈরি করেছি। সেইখান থেকে আজকে প্রায় 50 জন ছাত্রছাত্রীকে আমরা হচ্ছে বিনামূল্যে পুস্তকটা বিতরণ করব। একটি বুক ব্যাংক খুলতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন হয়, তো অর্থটা কোথা থেকে আসছে? দেখুন, আমি একটা কন্ট্রাকচুয়াল মাইনর ইরিগেশনের ডিপার্টমেন্টে কাজ করি। কন্ট্রাকচুয়াল সামান্য বেতন, প্রায় 14-15 হাজার টাকা স্যালারি পাই। সেখান থেকে আমি প্রত্যেক মাসে আমি যদি 15,000 টাকা পাই, প্রত্যেক মাসে আমি 2,000 টাকা করে সেখানে রাখি এবং শুধু তাদের পাশে থাকার জন্য। এইভাবে বছরে আমার 20-25 হাজার টাকার মতো আমার হচ্ছে গচ্ছিত হয় এবং সঞ্চয় হয়। সেই 25,000-30 হাজার টাকার মধ্যেই আমি হচ্ছে দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বুথে পাকা রাস্তা তৈরির শিলান্যাসের কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতিলাভাষা এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 1,25 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি তৈরি হলে এলাকার মানুষের অনেক সুবিধা হবে। রাজগঞ্জের একাধিক রাস্তা পাকা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়নমূলক কর্মসূচি করে চলেছেন বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভা কুজুর প্রমুখ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী 2011 সালে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে হটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। তাই যেটা উনি বলেছেন উন্নয়ন, তাই 2024 আজকে 13ই ফেব্রুয়ারি, আজকে আপনারা দেখছেন গতকালও আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহর উদ্যোগে গতকালও আপনারা দেখেছেন ফটিঙা লাইনে 2,66,00,000 টাকা ব্যয় একটা ব্রিজ উদ্বোধন করা হয়েছে। তেমনি আজকে পিডব্লিউডি রোড থেকে লক্ষ্মীকান্ত রায়ের বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার 1,25,00,000 টাকা ব্যয় ফেভার ব্লকে রাস্তা নির্মাণ করা, তারে আজকে শুভ শিলান্যাস করা হলো। এরপরেই আবার যাবো সোনের জায়গাটা, সেখানেও 1.5 কিলোমিটার রাস্তা একটা শুভ শিলান্যাস যাবো। কাজেই আমি নিশ্চয়ই তুমি করে বলি, তোমরা সাংবাদিক, যে উন্নয়ন কাকে বলে,
শুধু উন্নয়ন উন্নয়ন। এই কয়েক বছরে রাজগঞ্জ বিধানসভায় এত পাকা রাস্তা করেছে, প্রায় 1 ঘন্টা সময় লাগবে বলতে। কাজেই আমি এই এলাকার মানুষকে বলতে চাই, আপনারা আসুন, সবাই সহযোগিতা করুন, আর সহযোগিতা যাতে এই রাস্তাটা খুব সুন্দরভাবে রূপায়িত হয় এই কথা বলুন। মালবাজার মহকুমার ডামডিম এলাকায় মঙ্গলবার বেশ কিছু রাস্তার শিলান্যাস হলো। এই দিন এই রাস্তাগুলো শিলান্যাস করলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ। ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেদগুড়ি চা বাগানে অতি প্রয়োজনীয় 3টে রাস্তার কাজের শিলান্যাস হলো। প্রথমটি বড় বাংলো থেকে শুরু করে মালবাজার পুষ্পিকা বালিকা বিদ্যালয় পর্যন্ত বিটুমিনাস রাস্তা হবে, যার দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। এই রাস্তাটি তৈরি করতে খরচ হবে প্রায় 2.5 কোটি টাকা। দ্বিতীয় রাস্তাটি বেদগুড়ি চা বাগানের চৈতি লাইনে হবে, এটি সিসি রোড হবে, এবং তৃতীয় রাস্তাটি এলাকার হাটখোলা লাইনে সিসি রোড হবে। এদিন এই অনুষ্ঠানে সুশীল কুমার ছাড়াও উপস্থিত ছিলেন ডামডিম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী তারা শৈব মহাশয়া, তেশিমলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী ওয়ারেশুল আম্বিয়া মহাশয় এবং মাল পঞ্চায়েত সমিতির সদস্য হ্যাপি সহ সেই সব এলাকার ও ডামডিমের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতেই খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। মঙ্গলবার ফিতে কেটে এবং পুজো দিয়ে এই রাস্তার শিলান্যাস করা হয়। সব মিলিয়ে 3 থেকে 4 কোটি টাকা খরচে এই রাস্তা তৈরি হতে চলেছে। রাজ্য সরকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এইসব রাস্তা তৈরি করে দিচ্ছেন। কোথাও পিচের, আবার কোথাও ঢালাই, আবার কোথাও পেপার ব্লকের রাস্তা হবে। আগামী 1 মাসের মধ্যে এসব রাস্তা তৈরি হয়ে যাবে বলে সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন। আমরা 2,78 লাখ টাকার একটা এনবিডিডির একটা রাস্তা আমরা ওপেনিং করে আসলাম। বড় বেঙ্গলোর থেকে নিয়ে পুষ্পিকা স্কুল অবধি যাবে, সেটা নিউ গেলেঙ্কো লোকরাও ভুগবে ওই রাস্তাটা। তারপরে আমরা ওই গ্রামের মধ্যেই আবার 11,70,000 টাকা বিসিডব্লিউ মিনিস্টার তরফ থেকে একটা রিকোয়েস্টের পরে উনি একটা রাস্তা আমাদেরকে স্যাংশন দিয়েছেন, সেই কাজটাও আমরা আজকে ওপেনিং করে আসলাম। এইখানে আপনারা দেখতেছেন এটা উপপ্রধানের পার্ট, ইনি প্রধান ছিলেন 2 বারের, এইবার উপপ্রধান। ইনার এইখানে এই রাস্তাটা দেখেন 6,70,000 টাকার এই রাস্তাও এখানে আছে। তারপরে আরও ওপেনিং করা ছিল, 1200-তে আমাদের একটা ওপেনিং আছে, সেটা বৃহস্পতিবার করব। আর সেই দিনই আমরা বহিদার লাইনে একটা অন্য ওপেনিং আছে, সেটাও করে নিব। তো এতগুলো ওপেনিং আছে বেদগুড়ির জন্য, এর থেকে বড় আর খুশখবরি কিছু নাই। আবার একটা এখানে ওপেনিং আছে, আজকে উনি আসতে পারেনি যেহেতু শিলিগুড়ির জলপাইগুড়ি থেকে কন্ট্রাক্টর আসবে। এই রাস্তার যেটা নামবো আমরা, এই রাস্তার উপরে দেখেন পেপার ব্লক হতে চলেছে। এই পেপার ব্লকটা আমাদের টার্গেট ফেজ 1, ফেজ 2। ফেজ 1টা অমিত শৈব বাড়ি অবধি আছে, ফেজ 2 অমিত শৈব বাড়ি থেকে নিয়ার ফ্যাক্টরি অবধি আছে। 2 ফেজে এটা আমরা করেছি। এটা কিন্তু পেপার ব্লক। পেপার ব্লক মানে বুঝতেই পারেন কত সুন্দর হবে এই রাস্তাটা। আর সেটা পেপার ব্লক এমন না কি আমরা কোনো বলে যাচ্ছি হবে জিতলে হবে, এমন না। জিতুক হারুক লোকসভাতে কী হবে, কিন্তু আমরা লোকসভার আগে এটা পেপার ব্লকের কাজ শুরু করতে চলেছি। তারপরে বহিদার লাইন 1200 আছেই, আমাদের মেম্বাররা সবাই আছেন। আজকে বেদগুড়িবাসীর জন্য খুব ভালো সুখবর। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামীকাল বাগদেবীর আরাধনায় মেতে উঠব আমরা সকলেই, তাই সরস্বতী প্রতিমা আনতে ভিড় দেখা গেল জলপাইগুড়ির কুমারটুলিতে। আগামীকাল সরস্বতী পুজো, আর তার আগেই সরস্বতী প্রতিমাকে আনতে উৎসাহিত মানুষের ভিড় দেখা গেল সোমবার রাতে।
জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার মধ্যে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো, 14 নম্বর ওয়ার্ডের সরস্বতী পুজো, দায়রা আদালতের পুজো, সেবাগ্রাম এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী পুজো সহ আরও কয়েকটি সরস্বতী পুজোর প্রতিমা আনতে ভিড় জমে কুমারটুলিতে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি রোড স্টেশনে প্রথম লিফট তৈরি করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। মালবাজার মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রয়োজনীয় 3টি রাস্তার কাজের শিলান্যাস হল মঙ্গলবার। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.